আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মুরসালিম। সিভি রাইটিং টেকনিকের নবম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত 8টি পর্বে সিভি রাইটিংয়ের বিভিন্ন নিয়ম সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি। গত পর্বে কভার লেটার সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই এই 8টি পর্ব দেখেছেন। আজকের পর্বে আমি আলোচনা করব সিভির ফরম্যাট সম্পর্কে। অনেক জব প্রার্থী সিভি লেখার সময় সিভির ফরম্যাট নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যান এবং কোন ফরম্যাটে দেবেন, কিভাবে দেবেন, ইনফরমেশনগুলোকে কিভাবে সাজাবেন, এটা নিয়ে তাদের একটা দুশ্চিন্তা থাকে। তা আমি আপনাদেরকে যেটা বলছি যে সিভির ফরম্যাট নিয়ে দুশ্চিন্তা করবেন না। মোটামুটি একটা ভালো ফরম্যাট আপনারা ফলো করতে পারেন। আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে সেখানে অনেক সিভির ফরম্যাট পাবেন। সেখান থেকে ভালো যেটা আপনার পছন্দ হয়, যেটাকে প্রফেশনাল মনে হয়, সেরকম একটা ফরম্যাট আপনারা ব্যবহার করতে পারেন। তবুও আমি আজকে আলোচনার জন্য একটি ফরম্যাট আপনাদেরকে সাজেস্ট করছি। আপনারা এই ফরম্যাটটি ফলো করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাট আপনারা ফলো করে সিভি লিখতে পারেন। আমি এই ফরম্যাটের একটা স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তাহলে আপনারা সেখান থেকেও দেখতে পারবেন যদি ক্যামেরাতে আপনারা টেক্সটগুলো বুঝতে না পারেন। কিভাবে করবেন আমি বলি যে সিভির জন্য অবশ্যই A4 সাইজের 80 GSM অফসেট পেপার ব্যবহার করবেন। সিভির আয়তন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা হতে পারে, সেটা আপনার প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি 1 পৃষ্ঠায় ফরম্যাটটা এখানে প্রেজেন্ট করছি। এই ফরম্যাটটা 2 পৃষ্ঠাতেও আপনি করতে পারেন। আপনি কিভাবে সিভির ফরম্যাটটাকে সাজাবেন? প্রথমে A4 সাইজের পেপারে আপনি কম্পিউটারে যখন MS ওয়ার্ডে আপনি কাজ করবেন তখন A4 সাইজের পেজ সেট আপ করে নেবেন। আপনি সিভির শুরুতেই আপনি লিখবেন কারিকুলাম ভাইটা, মোটা হরফে লিখবেন। এটা 16 বা 18 ফন্টে আপনি দিতে পারেন। এরপর আপনার নাম বড় হরফে লিখবেন, সেটাও আপনি 14 ফন্ট দিতে পারেন, 16 ফন্ট দিতে পারেন। রেগুলার কেস ব্যবহার করবেন এবং আপনার নামের নিচে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করবেন। এরপর সিভির ডান দিকে কর্নারে আপনার রঙিন ছবি অ্যাটাচ করবেন। এটা গেল সিভির উপরের অংশটা। এরপরে আপনি পেজটাকে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। একটা ভাগেও করতে পারেন, 2 ভাগেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রথমেই বাম দিকে যদি 2 ভাগ করেন তাহলে প্রথমেই আপনি ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে ক্যারিয়ারে আপনি কি অর্জন করতে চান, আপনি ক্যারিয়ারে কোথায় পৌঁছতে চান, সেটা 10 বছর বা 20 বছরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি আপনার ক্যারিয়ার অবজেক্টিভের বিষয়, সেটা আপনাকে লিখতে হবে। এটা অবশ্যই আপনি 1 লাইন অথবা 2 লাইনের মধ্যে শেষ করবেন। খুব বড় করে ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন না, সহজ ভাষায় লিখবেন। এরপরে আপনি একটা ক্যারিয়ার সামারি দিবেন। এইটা যারা অভিজ্ঞ প্রার্থী তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনি 5 লাইন, 6 লাইন বা 7-8 লাইনের মধ্যে শেষ করবেন। এখানে সংক্ষিপ্তভাবে আপনার ক্যারিয়ারের বিবরণ আপনি দিবেন। কোন কোন কোম্পানিতে কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, আপনার কোন কোন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আছে, কোন কোন বিষয়ে আপনি দক্ষ, আপনি কি কি কাজ জানেন, এই বিষয় সম্পর্কে একটা সামারি আপনি দিবেন, যাতে রিক্রুটার যখন আপনার সিভি পড়বে তখন যেন উনি বুঝতে পারেন আপনার সম্পর্কে, আপনার দক্ষতা, যোগ্যতা সম্পর্কে উনি জানতে পারেন। এরপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেটা উল্লেখ করবেন। এটা লেখাপড়ার বাইরে আপনি যদি কোনো কাজ করে থাকেন যেটা এই জবের সাথে প্রাসঙ্গিক, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করবেন। এটি বেশি দরকার হয় যারা অনভিজ্ঞ জব প্রার্থী তাদের জন্য। এরপরে আপনি মেজর ওয়ার্ক এরিয়াটা উল্লেখ করবেন। মেজর ওয়ার্ক এরিয়াতে আপনি কোন কোন ক্ষেত্রে কাজ করেছেন, যেমন বিজনেস প্ল্যানিং হতে পারে, কোয়ালিটি কন্ট্রোল হতে পারে, কোয়ালিটি অ্যাসুরেন্স হতে পারে, মার্কেটিং হতে পারে, সেলস হতে পারে, সেলস প্ল্যানিং হতে পারে ইত্যাদি। এই বিষয়গুলো কোন কোন জায়গায় আপনি কাজ করেছেন সেই অংশটা আপনি উল্লেখ করবেন। এরপরে থাকবে মেজর স্কিলগুলো। আপনার স্কিলগুলো কী কী আছে, জব সার্কুলার অনুযায়ী স্কিলগুলো আপনাকে লিখতে হবে। যেমন আপনার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, টিম বিল্ডিং স্কিল, নেগোসিয়েশন স্কিল বা অন্য যা 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 স্কিল আপনার আছে সেইগুলো আপনি এখানে উল্লেখ করবেন, যেটা জবের রিকোয়ারমেন্ট। এরপর এটা হলো বাম দিকের এক পাশ। এরপরে আরেক পাশে আপনি যেটা লিখবেন সেটি হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সগুলো লিখবেন। আপনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন, সর্বশেষ যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির নাম, কোন পজিশনে কাজ করেছেন, মেজর কি কি অ্যাক্টিভিটি ছিল, সেখানে আপনি অ্যাচিভ কি করেছেন, সেই বিষয়গুলো আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মধ্যে লিখবেন। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি লিখবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনের মধ্যে আপনি সর্বশেষ যে ডিগ্রিটা অর্জন করেছেন সেইটা আগে লিখবেন। সেখানকার ডিগ্রির নাম, ইউনিভার্সিটি বা কলেজের নাম,
কোন ইয়ারে আপনি পাশ করেছেন, আপনার রেজাল্ট কি ছিল, মেজর কোনো সাবজেক্ট ছিল কি না, এই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন। এরপরে আপনাকে উল্লেখ করতে হবে ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন। আপনি যদি কোনো ট্রেনিং কোর্স করে থাকেন, কোনো সার্টিফিকেট কোর্স করে থাকেন, কোনো ডিপ্লোমা করে থাকেন, এই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন। তারপরে আপনি দিতে পারেন কোনো প্রজেক্ট যদি আপনি ম্যানেজ করে থাকেন বা বিশেষ কোনো কাজ যদি আপনি করে থাকেন, এটা অনভিজ্ঞ প্রার্থীরাও এখানে উল্লেখ করতে পারেন যে আপনি কোন কোন ধরনের প্রজেক্ট হ্যান্ডেল করেছেন, কোন কোন ধরনের প্রজেক্ট আপনি ম্যানেজ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে আপনি দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনি বাংলা ভাষা লেখায় এবং কথা বলায় আপনি কতটা পারদর্শী, ইংরেজিতে আপনি লেখা এবং কথা বলায় আপনি কতটুকু পারদর্শী, বা অন্য কোনো ভাষা যদি আপনার জানা থাকে সেই বিষয়ে আপনি উল্লেখ করবেন। এরপর থাকে কম্পিউটার লিটারেসি। কম্পিউটার সম্পর্কে আপনি কি কি কাজ জানেন। কেউ MS ওয়ার্ড এক্সেলের কাজ জানেন, পাওয়ার পয়েন্টের কাজ জানেন, কেউ হয়তো ওয়েবসাইট ডিজাইন পারেন, কেউ ফটোশপ, ইলাস্ট্রেটর, এই কাজগুলো অনেকে জানেন, সেই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন এখানে। এরপর থাকবে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, এরপরে আপনার জন্ম তারিখ, এই বিষয়গুলো উল্লেখ করতে হয়। আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে আপনার যদি কোনো প্রফেশনাল এফিলিয়েশন থাকে, যদি কোনো সংগঠনের সাথে আপনি যুক্ত থাকেন যেটা প্রফেশনাল সংগঠন, সেটা যদি থাকে, কোনো ক্লাবের সাথে জড়িত থাকেন বা কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে সেই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন। কোন পদে বা কী কাজে আপনি যুক্ত আছেন সেটা আপনি উল্লেখ করলেন। এরপরে আপনি দেবেন রেফারেন্স। রেফারেন্সের বিষয়ে আমি একটা পর্বে বলেছি, যদি জব সার্কুলারে রেফারেন্স চাওয়া হয় তাহলে আপনি রেফারেন্স দেবেন। যদি জব সার্কুলারে রেফারেন্স চাওয়া না হয় তাহলে রেফারেন্স উল্লেখ না করলেও চলবে। রেফারেন্সের ঘরে আপনি লিখতে পারেন অ্যাভেলেবল অন রিকোয়েস্ট, অর্থাৎ যদি রিক্রুটার রেফারেন্স চায় তাহলে আপনি রেফারেন্সের নাম উল্লেখ করবেন। এরপরে আপনার নাম, ডেট দিয়ে আপনি এখানে সিগনেচার করবেন। এই হচ্ছে মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট আমি উল্লেখ করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেরাই এখন একটি সিভি লিখতে পারবেন। পরের পর্বে সিভি রাইটিং টেকনিক সম্পর্কে আরও কিছু বিষয় আমি আলোচনা করব, সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।